ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আজকে করব আমি সেকেন্ড ক্লাস। ইতিমধ্যে আমাদের একটি ক্লাস হয়ে গেছে। ক্লাসের লিঙ্ক ইউটিউবে রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার ফলে আজকের এই ক্লাসের ধারাবাহিকতা পাবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই তুমি অনলাইনে স্টাডি করতে পারবে। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে টি-টেট, পেপার 1, পেপার 2, জেআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসএসসি, রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সহ ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল। সেই সাথে পাবে তোমরা যারা কলেজে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারের মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, এইসি সহ তোমাদের ভ্যালুয়েটেড কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, প্রত্যেকটা কোর্সের স্টাডি ম্যাটেরিয়াল। তোমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন, অ্যাসাইনমেন্টের সলিউশন, এমনকি আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কমন সাজেশন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। টিচারের বাড়িতে দৌড়াতে হবে না, জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাও, আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও অ্যাপ ইনস্টল করার লিঙ্ক দেওয়া রয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। গতদিন আমরা যে ক্লাসটা করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা সেকেন্ড ক্লাসে এরপর থেকে কন্টিনিউ করব। তো আমাদের আজকের সেকেন্ড ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের উপর যে রুলগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো গত ক্লাসে ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমাদের ক্লাসটা সম্পূর্ণ হয়নি, যে যে নিয়মগুলো বাকি ছিল ওই নিয়মগুলো আমি এরপর থেকে কন্টিনিউ করছি। তো যাই হোক, আমরা আলোচনা করছি কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। কোনগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনগুলো নেগেটিভ সেন্টেন্স, সেগুলো নিয়েও আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। আমি জাস্ট সংক্ষেপে বলে রাখছি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে বাক্যগুলো হা বোধক বাক্য, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যেগুলো না বোধক এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইট, এটা হচ্ছে নেগেটিভ। তো কীভাবে আমরা একটা অ্যাফার্মেটিভকে নেগেটিভে করব, আমরা শুধু শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা গত দিন থেকে ক্লাসগুলো করে আসছি। আজকেও আমরা যেগুলো করব সবগুলো শর্টকাট মেথডে, অর্থাৎ টেকনিক ব্যবহার করে আমরা করে নেব, যাতে আমরা নিয়মগুলো শিখতে পারি। আর নিয়ম শিখতে পারলে আমরা যে কোনো ধরনের ট্রান্সফরমেশন পরীক্ষাতে কারেক্টভাবে আনসার করে দিয়ে আসতে পারবো। নিয়মটাতে বলা হয়েছে যে সুপারলেটিভ ডিগ্রি এর স্থানে, তার মানে আমরা যে সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন করব ওই সেন্টেন্সটা একটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে। যেমন সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, গোমতী ইজ দ্য লংগেস্ট রিভার। তো এখানে লংগেস্ট শব্দটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে এরকম সুপারলেটিভ ডিগ্রিতে যদি থাকে, আমাদের নিয়মটা বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি এর স্থানে নো আদার, তারপর যে অ্যাটাচড ওয়ার্ড আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি এর জায়গাতে আমরা নো আদার লিখব। নো আদার লিখে এটার সাথে যে অ্যাটাচড ওয়ার্ডটা রয়েছে রিভার ইন ত্রিপুরা, এই রিভার ইন ত্রিপুরাটা আমরা লিখব। তাহলে রিভার ইন ত্রিপুরা আমরা লিখে নিলাম। এবং তারপরে বলা হয়েছে আমাদেরকে ভার্ব লিখতে হবে। যেমন এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা রয়েছে, এই সেন্টেন্সে একটা টু বি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা লিখে নিচ্ছি ইজ। তারপরে বলেছে আমাদেরকে লিখতে হবে সো অথবা এস, তারপরে পজিটিভ ডিগ্রি লিখতে হবে। তাহলে আমরা এটার সাথে এস লিখছি, লিখে আমরা পজিটিভ ডিগ্রি, যেমন লংগেস্টের পজিটিভ ডিগ্রি কি, লংগেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে লং। তারপর আমাদেরকে কি লিখতে হবে, আরেকটা এস লিখতে হবে। তাহলে লিখলাম আমরা এস, তারপরে বলা হয়েছে যে সাবজেক্ট বসাতে হবে। তো আমাদের এই সেন্টেন্সের সাথে সাবজেক্ট ছিল কি, গোমতী, আমরা লিখে নিলাম গোমতী। তাহলে ফাইনালি আমাদের আনসারটা হচ্ছে নো আদার রিভার ইন ত্রিপুরা ইজ অ্যাজ লং অ্যাজ গোমতী। তার মানে গোমতীর মতো লম্বা নদী ত্রিপুরাতে আর নেই। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ, যেহেতু নেই কথাটা চলে এসেছে। নেগেটিভ মানে হচ্ছে এখানে না বোধক একটা শব্দ ব্যবহার হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে সেটাকে আমরা নেগেটিভে ট্রান্সফরমেশন করব। চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে দেখো, বিপরীত শব্দের ব্যবহার হবে, অর্থাৎ যেই সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভে থাকবে ওই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে গেলে বিপরীত শব্দের ব্যবহার হবে এবং তার পূর্বে নট বসবে। তাহলে কি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যেমন দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে যে শব্দটার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিমেম্বার।
তো রিমেম্বারের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এবং তার পূর্বে আমাদেরকে শুধু নট লাগিয়ে দিতে হবে। তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ অর্থ কি? আমি তোমাকে মনে রাখবো। তাহলে আই শ্যাল রিমেম্বারের অপোজিট কি হবে? ফরগেট। কিন্তু বলা হয়েছে তার আগে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তাহলে নট আমরা যদি আগে ব্যবহার করি তারপর আমরা লিখব ইউ। তার মানে কি? আই শ্যাল নট ফরগেট ইউ। আমি তোমাকে কি করব না? ভুলবো না। তাহলে হয়ে গেছে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। বুঝতে পারছো? এই মুহূর্তের সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে সম্প্রতি ত্রিপুরায় ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রায় 2 লক্ষাধিক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, কিন্তু চাকরি পাবে কজন? সুতরাং কম্পিটিশনটা কতটা হার্ড হচ্ছে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আর তার জন্য প্রয়োজন একটা ভালো মানের স্টাডি ম্যাটেরিয়াল। তোমাদের কথা মাথায় রেখে আমাদের স্কুল অফ মেরিট থেকে তৈরি করা হয়েছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে এমনভাবে ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স পরীক্ষাতে কমন আসে। আর এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা যারা অনলাইনে নিতে চাও, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলেই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে এবং ফরেস্টার ফরেস্ট গার্ডের কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে স্বল্প মূল্যে। সুতরাং এই ম্যাটেরিয়ালগুলো যদি নিতে চাও তাহলে আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা হচ্ছে অলওয়েজের স্থানে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে সেই অলওয়েজের স্থানে আমাদেরকে নেভার লিখতে হবে এবং প্রতি শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো যে রবিন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। রবিন সবসময় ক্লাসে অ্যাটেন্ড করে। তো এখানে অলওয়েজের পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে? নেভার লিখতে হবে। আর এখানে যে অ্যাটেন্ডস ওয়ার্ডটা রয়েছে এটার বিপরীত শব্দ লিখে দিতে হবে। তাহলে আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে রবিন অলওয়েজের পরিবর্তে আমরা লিখব নেভার। আর এখানে অ্যাটেন্ডসের বিপরীত শব্দ তোমরা জানো, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগ দেওয়া, আর বিপরীত শব্দটা হচ্ছে এখানে মিস করা। তাহলে মিসেস, অর্থাৎ রবিন নেভার মিসেস দ্য ক্লাস। তাহলে হয়ে গেল যে রবিন সবসময় ক্লাসে যোগদান করে। তার নেগেটিভ হবে রবিন কখনোই ক্লাস মিস করে না। বুঝতে পারছো? এবার চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মে বলা হয়েছে যদি টু থাকে, TW2, যদি সেন্টেন্সের মধ্যে টু থাকে আমরা টু এর জায়গাতে সু ব্যবহার করব এবং পরবর্তী টু এর জায়গাতে আমরা ড্যাট ব্যবহার করব। সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবো আমরা। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে TW2 এইটার জায়গাতে আমাদেরকে কি লিখতে হবে? সু লিখতে হবে। তারপরের অংশটা আমাদের লিখতে হবে, লিখে এই টু এর জায়গাতে আমাদেরকে ড্যাট লিখতে হবে। চলো আমরা লিখে নিচ্ছি। তাহলে হি ইজ, এই টু এর জায়গাতে আমরা সু লিখে নিচ্ছি, তারপর উইক, তারপর এই টু এর জায়গাতে আমাদেরকে ড্যাট লিখতে হবে। তারপর কি করতে হবে? তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট কি রয়েছে? হি রয়েছে। সাবজেক্টের পরে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট লিখতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সে যেহেতু ইজ আছে সুতরাং প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? ক্যান নট লিখতে হবে। লিখে নিয়মটা হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট, অর্থাৎ অবশিষ্ট অংশটা আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে সেন্টেন্সে অবশিষ্ট অংশটা কি রয়েছে? ওয়াক। তাহলে আমরা লিখে নেব ওয়াক। তাহলে হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মটা হচ্ছে এস যদি থাকে, অর্থাৎ অনেক সেন্টেন্স আছে যেই সেন্টেন্সগুলোর মধ্যে এস থাকে। কীরকম? যেমন রিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সিমি। তো এখানে দেখো রিমি ওয়াজ অ্যাজ, এখানে যে অ্যাজটা রয়েছে এই অ্যাজের জায়গাতে আমরা কি লিখব? এই অ্যাজের জায়গাতে বলা হয়েছে নট লেস লেখার জন্য, আর পরবর্তী যে অ্যাজটা থাকবে ওইটার জায়গাতে দেন লেখার জন্য। তাহলে চলো আমরা লিখে নিচ্ছি রিমি ওয়াজ, এই অ্যাজের জায়গাতে আমরা কি লিখব? নট লেস। তো লিখে নিচ্ছি নট লেস, তারপরে রয়েছে আমাদের ওয়াইজ, তারপরে এই অ্যাজের জায়গাতে বলা হয়েছে দেন লেখার জন্য। লিখে অবশিষ্ট যে পার্টটা রয়েছে এটা আমরা লিখে দেব সিমি। তার মানে রিমি ওয়াজ নট লেস ওয়াইজ, অর্থাৎ কম ওয়াইজ নয় দেন সিমি, সিমির চেয়ে। তার মানে রিমি সিমির মতোই জ্ঞানী বা ওয়াইজ। তাহলে হয়ে গেছে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। যে চিরন্তন সত্যগুলো, অনেক সেন্টেন্স থাকে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য কথা বলা হয়ে থাকে। কোনগুলো? এবার সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই ধরনের বাক্যগুলো সবগুলো চিরন্তন সত্য।
এগুলোকে বলা হয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে হয়। সাধারণত বাক্যের পূর্বে ডাজ নট বসিয়ে নেগেটিভ করা হয়। কীরকম? যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থ কি? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। বলা হয়েছে বাক্যের পূর্বে ডাজ নট লিখতে হয়। তাহলে আমরা যদি বাক্যটার পূর্বে ডাজ নট লিখি, লিখে যদি বাক্যটাকে লিখে দিই তাহলে হয়ে যাবে। তাহলে ডাজ নট দ্য সান, তখন সেট হবে, সেটস হবে না, কারণ সেটের এসটা আমার এই ডু এর সাথে কিন্তু চলে এসেছে, আমরা ডাজ লিখে নিয়েছি, সুতরাং এখানে এস লিখতে হবে না। তাহলে ডাজ নট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট লিখে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে, কারণ প্রশ্ন করেছি। তার মানে সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না? তার মানে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আশা করি বুঝতে পেরেছ। চলো আমাদের নেক্সট নিয়মটা হচ্ছে সামটাইমস যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই সামটাইমসের জায়গাতে আমাদেরকে কি লিখে নেগেটিভ করতে হবে। সামটাইমসের স্থানে ডু নট অথবা ডাজ নট লিখতে হবে, অথবা ডিড নট লিখতে হবে, তারপর অলওয়েজ বসবে। তার মানে হচ্ছে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট লিখতে হবে সামটাইমসের পরিবর্তে, আর যদি পাস্ট টেন্সে থাকে তখন আমাদেরকে ডিড নট লিখতে হবে। তাহলে টিপু সামটাইমস ভিজিটস মি, তো ভিজিটস শব্দটা দেখেই কিন্তু বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ ভিজিটেড যদি থাকতো তখন পাস্ট টেন্সে থাকতো। তো প্রেজেন্ট টেন্সে আছে মানে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট লিখতে হবে। বলা হয়েছে সামটাইমসের স্থানে ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে টিপু সামটাইমসের জায়গাতে আমরা ডু নট অথবা ডাজ নট লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমি ডু নট লিখবো না ডাজ নট লিখবো, এটা সাবজেক্টের উপর নির্ভর করবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা লিখবো কি? ডাজ নট। তাহলে টিপু ডাজ নট, ডাজ নটের পরে আমাদেরকে কি করতে হবে? অলওয়েজ বসাতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি অলওয়েজ। তারপর বাকি অংশটা লিখে দিতে হবে। বাকি অংশটা কি রয়েছে? ভিজিটস, কিন্তু আমরা লিখবো শুধুমাত্র ভিজিট, একটু আগের নিয়মটা, কারণ এখানে ডাজ লিখে নিয়েছি, সুতরাং এসটা হবে না। তাহলে অলওয়েজ ভিজিট মি। অর্থটা কি? টিপু ডাজ নট অলওয়েজ ভিজিট মি, টিপু সবসময় আমার সাথে সাক্ষাৎ করে না বা দেখা করে না। তার মানে টিপু সামটাইমস ভিজিট মি, অর্থাৎ মাঝে মাঝে আমার সাথে কি করে? সাক্ষাৎ করে বা দেখা করে। নেক্সট চলো, মেনি যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই মেনির জায়গাতে আমাদেরকে কি লিখতে হবে? সেন্টেন্সে যদি মেনি থাকে, মেনির স্থানে বলা হয়েছে ফিউ লিখতে হবে, এবং সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট অথবা ডিড নট আমাদেরকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন সেন্টেন্সটা দেখলে বুঝবে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে কি বলা হয়েছে? মেনি স্থানে আমরা ফিউ লিখবো, তাহলে মেনি স্থানে আমরা ফিউ লিখবো, এবং সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট লেখা। তাহলে আই, এবার আইয়ের পরে ডু নট হবে না, ডাজ নট হবে না, ডিড নট হবে, এটা সেন্টেন্সের টেন্সের উপর নির্ভর করবে। তাহলে এখানে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স হলে ডু নট অথবা ডাজ নট হবে। তো আইয়ের সাথে কখনোই ডাজ নট হয় না, আইয়ের সাথে কি হয়? ডু নট হয়। তাহলে আই ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ। আর মেনির জায়গাতে কি লিখতে হবে? মেনির জায়গাতে লিখতে হবে আমার এখানে ফিউ। তাহলে আই ডু নট হ্যাভ ফিউ কি রয়েছে? ফ্রেন্ডস। আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে হয়ে গেল। তার মানে আমার খুব কম বন্ধু নেই, তার মানে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু রয়েছে। তো চলো আমাদের নেক্সট নিয়ম। নেক্সট নিয়ম বলা হয়েছে যদি এফ ইউ থাকে তখন আমরা কি করব? সেন্টেন্সে যদি এফ ইউ থাকে, বলা হয়েছে এফ ইউর স্থানে আমাদেরকে মেনি লিখতে হবে, আর সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট আগের নিয়ম অনুসারে। তো এখানে দেখো আই হ্যাভ এ ফিউ বুকস, আমার অল্প কিছু বই আছে। তাহলে আই আমরা কি লিখবো? ডু নট। কেন ডু নট? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু নট বা ডাজ নট। তাহলে আই ডু নট হ্যাভ, আর এফ ইউর জায়গাতে কি লিখতে বলা হয়েছে? এফ ইউর জায়গাতে বলা হয়েছে মেনি লিখতে। তাহলে আমরা লিখে নিচ্ছি মেনি। আই ডু নট হ্যাভ মেনি বুকস, আমার খুব বেশি বই নেই, তার মানে আই হ্যাভ এ ফিউ বুকস। বুঝতে পারছো? খুব সহজে করতে পারছি, শুধু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর নিয়মগুলো মনে রাখতে হবে। তো চলো আরেকটা সুন্দর নিয়ম এসেছে, বলা হয়েছে যদি সেন্টেন্সে মাছ থাকে, মাছের জায়গাতে আমরা কি লিখব? যদি সেন্টেন্সে মাছ থাকে, মাছের স্থানে বলা হয়েছে এ লিটল লেখার জন্য, মাছের স্থানে আমরা এ লিটল লিখে দেব, এবং সাবজেক্টের পরে আমাদেরকে ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হবে আগের নিয়মের মতোই। যেমন হি বিলংস মাচ মানি, সে অনেক টাকার অধিকারী। তাহলে আমরা লিখব হি, হি এর পরে আমাদেরকে ডু নট হবে না, ডাজ নট হবে না, ডিড নট হবে, তোমরা
পারো অবশ্যই, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এতে ডু নট হওয়ার প্রশ্নই ওঠে না। এখানে হবে কি ডাজ নট, কি হবে ডাজ নট, হি ডাজ নট। এবার কি বলা হয়েছে, এবার বলা হয়েছে এ লিটল হবে মাছের পরিবর্তে, তাহলে এই ক্ষেত্রে হি ডাজ নটের পরে কি রয়েছে, আরেকটা ওয়ার্ড ভার্বটা তো রয়ে গেছে বিলংস, তো আমরা লিখে নিচ্ছি বিলং। হি ডাজ নট বিলং, অ্যাসটা কেন লিখিনি, কারণ ডু এর সাথে চলে এসছে, তাহলে হি ডাজ নট বিলং, মাছের জায়গাতে আমরা কি লিখবো এ লিটল, এ লিটল, এ লিটল মানি, অর্থাৎ তার খুব কম টাকা নেই। এখানেই শেষ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ট্রান্সফরমেশন। যে কটা নিয়ম আমি তোমাদেরকে করেছি এর বাইরে কোনো বইয়ে তোমরা খুঁজে পাবে না, কারণ আমি একটা বই নয়, দুইটা বই নয়, যত বই আছে প্রত্যেকটা বই থেকে সংগ্রহ করেছি কী কী নিয়ম রয়েছে, প্রত্যেকটা নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রত্যেকটা নিয়ম তোমরা ভালো করে খাতায় লিখে শিখবে, প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার আগে পর্যন্ত কখনোই ভুলবে না। আর এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো, এবং আগামী ক্লাস থেকে আমরা শিখবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, কীভাবে অ্যাসার্টিভকে আমরা ইম্পারেটিভে করতে পারি, অ্যাসার্টিভকে কীভাবে এক্সক্লেমেটরিতে করতে পারি। এই ট্রান্সফরমেশনগুলো যখন শিখবো তখনই আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখা কমপ্লিট হবে। আশা করি আমাদের ক্লাসের শেষ অবধি তোমরা থাকবে এবং নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করবে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা প্রত্যেকে মাস্টার হতে পারবে।